ক্লাসটাকে প্রতিদিন করো। প্রথম প্রথম যেটা শর্ত, ক্লাসটাকে প্রতিদিন করতে হবে। আমাদের 6 মাস পরে কি পরীক্ষা, সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা। হ্যাঁ, তার আগে কিন্তু শেষ করতে হবে। এবং কি আমাদের শেষ মানে কি তোমাদেরও শেষ। তোমাদের কিন্তু রিভিশন দেওয়ার মতো একটা সময় তোমাদের হাতে রাখতে হবে এবং সেই সময়টাকে একদম ভালোভাবে কাজে লাগাতে হবে। ক্লাস মাধ্যমিকে তোমাদের কার কি রেজাল্ট জানি না, আমার কোথাও হয়তো ঠিক না করতে পারি, তো জীবনটা একদম ধূলিসাৎ হয়ে যাবে। এই 12টাকে আমরা একদম যোদ্ধার মতো কাজে লাগাবো, কোনো দিকে সময় অপচয় করব না, ঠিক আছে? এদিক ওদিক করে কিন্তু সময় অপচয় আমরা করব না। সুন্দরভাবে করে পড়, বাড়িতে পড়। কারণ এই উচ্চ মাধ্যমিকটা চলে গেলে ভাই আর উচ্চ মাধ্যমিক আর আসবে না। যদি আসে তাহলে সেটা তাদের জন্য আসবে যারা বারবার করে ফেল করবে। উচ্চ মাধ্যমিক ক্লাসটাকে যে যত ভালোবাসবে তারা কিন্তু অবশ্যই তারা ফেল করিস, তাহলে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারবে। আর উচ্চ মাধ্যমিক একবার ফেল করে গেলে না, দ্বিতীয়বার ওই মানসিকতা পাবি না ভালো করে পড়ার। এটা হচ্ছে বাস্তব কথা। বাস্তবের সঙ্গে ছেলেমেয়েরা বেশি ভালো বুঝে কি, প্রেমটাকে ভালো করে বুঝে, সংসার কি করে করতে হয় ভালো করে বুঝে, কিভাবে হোয়াটসঅ্যাপ চালাতে হয় ভালো করে বুঝে, কিভাবে মেসেঞ্জারে নতুন বন্ধু বান্ধবীর সঙ্গে যোগাযোগ করতে হয় সেটা ভালো করে বুঝে। কিন্তু বুঝে না এডুকেশনটা, কোনটা ভালো করে পড়লে আমাদের জীবন উন্নত হবে। যেটা আমাদের করতে ভালো লাগবে না সেটাই আমাদের বেশি করে করতে হবে। মনে করবি যে ওটাই আমাদের ভালো, জীবনে ভালো কিছু হচ্ছে বলে আমাদের ভালো লাগছে না, ঠিক আছে? কিরে, ক্লাসে টাইমের মধ্যে আসতে শিখ, ক্লাস রেগুলার করতে শিখ। আগে প্রথম শিক্ষা তোদের এটাই। প্রতিদিন আমি আসতে পারবো না, কিন্তু যেদিন যেদিন আসে দেখতে পাবো না, সেদিন সেদিন আমি কিন্তু আজকে তোরা বাবা মা খরচা করছে, তোরা উড়াচ্ছিস, কালকে তখন তুই বুঝতে পারবি মা হয়ে যে আমার ছেলে মেয়ে উড়াচ্ছে, তখন তুই রাগ করবি, আর কিছু বলার থাকবে না। চল, আমাদের আজকে কি পড়বো তাহলে? লাস্ট দুটো প্যারা বাকি আছে, ওই লাস্ট দুটো প্যারা কমপ্লিট করে দিলে আমাদের কমপ্লিট, ঠিক আছে? আই রিমেম্বার, আমার মনে পড়ে যায়। আই রিমেম্বার, লেখক বলছে এপিজে আব্দুল কালাম কি বলছে, বলছে আমার মনে পড়ে গেছিল, মনে পড়ে যাচ্ছে। কি মনে পড়ে যাচ্ছে? মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার বাবার দিনটা শুরু হয়। মাই ফাদার স্টার্টিং হিজ ডে মানে কি, তার বাবার দিনটা শুরু হয় কখন? at 4 AM, মানে কি ভোর 4টার দিকে তার বাবার দিনটা শুরু হয়, ঠিক আছে? আর কি বলেছে? বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, বলছে ডন মানে কি ভোরবেলা। ভোরবেলা ওর বাবা ভোরের নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তার বাবার দিনটা শুরু হয়। ডন মানে কি ভোর। আফটার দ্য নামাজ, বলছে নামাজ সম্পূর্ণ হওয়ার পর, হি ইউজ টু ওয়ার্ক। ইউজ টু বলতে কি অভ্যাসগত কোনো যদি কাজ বোঝানো হয়। তুই আগে খুব ভালো পড়তিস, তাহলে হি ইউজ টু স্টাডি ওয়েল, তুই আগে ভালো পড়তিস, ঠিক আছে? তুই প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করতিস, তাহলে হি ইউজ টু ওয়ার্ক এভরি মর্নিং। হি ইউজ টু ওয়ার্ক, প্রতিদিন হাঁটাহাঁটি করতো ডাউন টু স্মল কোকোনাট গ্রোভ। ডাউন টু মানে কি ওর বাড়িটা অনেকটা উঁচু জায়গায়, ও নিচু জায়গায় যেত। ওদের যে নারকেল বাগান আছে সেই বাগানে গিয়ে সে কি করতো, হাঁটাহাঁটি করতো। উই ওয়ান্ট মানে কি তার নারকেল বাগানটা কি ছিল, তার নিজের ছিল। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হাউস, আমার বাড়ি থেকে সেই বাগানটার দূরত্ব কত? 4 miles। বাড়ি থেকে তার বাগানটার দূরত্ব কত? 4 মাইল, বোঝাতে পারলাম? আর বাড়ি থেকে মন্দিরের দূরত্ব কত? 10 মিনিট হাঁটা পথে। এপিজে আব্দুল কালামের বাড়িটা কত সালে নির্মাণ করা হয়েছিল? মিডল অফ 19th সেঞ্চুরি। মার বাড়িটা কেমন ছিল? বাড়িটা কেমন ছিল? বাড়িটা ছিল পাকা বাড়ি, লাইমস্টোন এন্ড ব্রিক, চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconut tykes together thrown over his shoulders। যখন সে নারকেল বাগান থেকে বাড়ি ফিরতো, কে ফিরতো? এপিজে আব্দুল কালামের বাবা যখন বাড়ি ফিরতো তখন এক ডজন মানে কটা চুরি? 12টা চুরি। তাহলে 12টা নারকেল কি করতো, ও কাঁধের মধ্যে শক্ত করে বেঁধে বাড়িতে ফিরতো, বুঝাতে পারলাম? তারপরে কি বলেছে? and only then would he have his breakfast। তারপরেই বাড়িতে ফেরার পরেই সে কি করতো, তার সকালে খাবার খেত। ব্রেকফাস্ট মানে কি সকালে খাবার। দিস রিমাইন্ড হিজ রুটিন ইভেন when he was in his late 60s। তার 60 বছর পার হয়ে যাওয়ার পরেও
তিনি কি করতেন? প্রতিদিন ভোরবেলা উঠতেন, নামাজ পড়তেন এবং ওই নারকেলের বাগানে যেতেন, আর এইভাবে করে ডেলি 12টা করে নারকেল নিয়ে আসতো, বাড়িতে এসে ব্রেকফাস্ট করতো। এটা তার ডেলি রুটিন। প্রথমে মনে রাখতে হবে কনস্ট্যান্সি। কনস্ট্যান্সি যদি বজায় না রাখিস, মানে কি প্রতিদিন ধারাবাহিকতা যদি বজায় না রাখিস, জীবনে ডেভেলপ করতে পারবে না। আজকে 8 দিন পুরো পড়ে নিলি, তারপর থেকে 4 দিন পড়লি না, আবার 10 দিন পুরো পড়ে নিলি, 15 দিন ধরে পড়ার সঙ্গে নাই, ওই পড়ার কোনো দাম নেই। 2 ঘন্টা করে পড়বি তো ডেলি 2 ঘন্টা, 4 ঘন্টা তো ডেলি 4 ঘন্টা, 6 ঘন্টা তো ডেলি 6 ঘন্টা। আর তার পাশাপাশি লেখার চেষ্টা করবি। এখন তো এমসিকিউ বা এসিকিউ প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার করে কি লেখার অভ্যাসটা করবি, প্রতিদিন মুখস্থ করবি, লিখবি। একটা নোটস যদি 8-10 বার করে লিখিস, তোদের রেজাল্ট কেউ আটকাতে পারবে না। তোদের পরীক্ষার খাতায় গিয়ে তোরা বুঝতে পারবে, লিখতে গিয়ে কলম বলে দিবে যে এরপরে এটা লাইন। আমি নিজে প্রমাণ পেয়েছি এটা। গ্রাজুয়েশনে যখন গিয়ে বললো যে স্যারকে বললাম, স্যার আমাদের তো মনে পড়ে না। বলছে তোমরা যতবার এই অঙ্কের মতো প্র্যাকটিস করো, লিখো। হ্যাঁ, পরীক্ষার হলে গিয়ে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, কলম চালাচ্ছি ও অ্যান্সার গুলো বেরিয়ে আসছে। আনন্দ লাগবে, আনন্দ লাগছে। হ্যাঁ সত্যি ভুলে যাচ্ছি না তো, লাইন একটার পর একটা লাইন বেরিয়ে আছে। মনে হচ্ছে তখন ওই সময় আত্মবিশ্বাস, মনে হচ্ছে যে আমি নিজে ইচ্ছাকৃত নোটস গুলো তৈরি করছি, অনেক কিছু জেনে ফেলেছি ইংরেজি। এইরকম ব্যাপারটা হয়। তোরা বলতে পারবি, জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিসের উপর কিছু হয় না। চলো তাহলে আমাদের আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমার সারা জীবনে, লেখক বলছে আমার সারা জীবনে, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ মানে কি আমার সারা জীবনে ট্রাই টু এমিউলেট, বলছে আমি অনুকরণ করতাম কাকে? মাই ফাদার ইন মাই অন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এপিজে আব্দুল কালামের বাবা সবসময় কি ভাবতো, কি করতো? সায়েন্স এবং টেকনোলজি। তার লক্ষ্য কি ছিল? তার বাবা বেশি শিক্ষিত নয়, তার বাবা বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু ওর বাবার লক্ষ্যটা ছিল সায়েন্স এন্ড টেকনোলজির দিকে বেশি ধ্যান ধারণা ছিল। এবং সেটাকে কে লক্ষ্য করতো? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম একটা বড় সায়েন্টিস্ট, তবুও তার বাবা মাকেও সম্মান করে। আজকের দিনে বর্তমান জামানায় তোরা যদি দেখতে যাস, ছেলে মেয়েরা যদি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে, বাবাকে বলে দিচ্ছে হোয়াট ইজ ওয়াটার, হোয়াট ইজ ইয়োর নেম, এরকম করে পুরো ইংলিশে ছেড়ে দিচ্ছে, তুমি কি জানো, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? দেখ, বাবা হচ্ছে কি সবসময় মনে রাখবি, বাবাকে কোনোদিন অপমান করে তুই বড় জায়গায় যেতে পারবি না, মাকে অপমান করে যেতে পারবি না। মা বাবা যত শিক্ষিত হোক, তাদের যে বাস্তব জ্ঞানটা আছে, এই জ্ঞানটা অনেক কিছুই। তুই ওর পেটে জন্মগ্রহণ করেছি, মায়ের পেটে, সেই মাকে তোরা আঙুল দেখিয়ে কথা বলছিস, তাড়িয়ে দিচ্ছিস, আমার বাড়িতে তুই থাকিস না চাকরি পাওয়ার পরে। আজকে দেখবি যে বাবা মাদের বৃদ্ধাশ্রম পাঠাচ্ছে, তুই দেখছিস কোনোদিন ভ্যান চালকের বাবা মা বৃদ্ধাশ্রমে তার বাবা মাকে পাঠিয়েছে? দেখবি কাজের লোকটা ওর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। আজকে ডাক্তার থেকে শুরু করে বড় বড় যারা ব্যারিস্টার, তারা পাঠিয়ে দিচ্ছে বাবা মাকে যে তোমার আমার বাড়িতে থাকার জায়গা নাই, তোমার বাড়ি বৃদ্ধাশ্রমে। শিক্ষার মানটা কি ওরা কি বজায় রাখছে বলতো? শিক্ষা দিয়ে কি লাভ হচ্ছে তাহলে বাবা মা ওই সব ছেলে মেয়েদের? আজকে এপিজে আব্দুল কালাম এটাই বুঝাতে চাইছে, দেখো আমার বাবা বেশি শিক্ষিত নয়, আমার বাবার অনেক টাকা ছিল না, কিন্তু আমার বাবা কখনো অমান্য করতাম না। এখানে লাইনে তাই বুঝাতে চাইছে, আমার বাবা যা করতো, যেটা করতো, সেটাই আমি কিন্তু অনুসরণ করেছি বলে আজকে এপিজে আব্দুল কালাম বড় সায়েন্টিস্ট, আজকে বড় একটা বিজ্ঞানী। আজকে ওর পড়া আমরা পড়ছি, ওকে আমরা শুধু সম্মান করি না, প্রত্যেকটা আমাদের গোটা ভারতবর্ষের যত যে কোনো জাতি ওকে সম্মান করে না। তোকে কেন করে না, তাকে কেন করে না? এই এডুকেশন মাথায় রাখবে, এই এডুকেশন ওদের জায়গা তৈরি করে দিয়েছে। বুঝতে পারলাম? I have endeavored, মানে কি আমি চেষ্টা করেছিলাম, endeavored মানে কি ট্রাই, endeavored কথার অর্থ কি ট্রাই, আমি চেষ্টা করেছিলাম টু আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে, আমি চেষ্টা করেছিলাম বুঝতে, হ্যাঁ, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, ফান্ডামেন্টাল মানে কি মৌলিক, ফান্ডামেন্টাল কি মানে মৌলিক, আর ফান্ডামেন্টাল রাইট মানে কি মৌলিক অধিকার। আমাদের কনস্টিটিউটে দেখবি, রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে দেখবি তোর অন্য কেউ কেড়ে নিতে পারবে না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। বুঝতে পারলাম তো? বলছে ফান্ডামেন্টাল ট্রুথ, বলছে আমাদের মৌলিক সত্যি রিভিল্ড আমার সামনে প্রকাশ করেছিল টু মি, ঠিক আছে, রিভিল টু মি মানে কি আদার, আমার বাবার দ্বারা প্রকাশ পেয়েছিল, অ্যান্ড ফিল আমাকে অনুভব করিয়েছিল, এবং কনসেপ্ট আমাকে বাধ্য করিয়েছিল, দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, আমাদের এই পৃথিবীতে ঐশ্বরিক বলে ঐশ্বরিক শক্তি আছে। আমরা বিশ্বাস করি ভগবান বলে কেউ আছে, গড বলে কেউ আছে, আমরা বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি গড বলে কেউ আছে। যদি না থাকতো তাহলে বিজ্ঞান আমাদের দেখিয়ে দিক যে আমরা মরার পরে কি হয়, আমাদের বিজ্ঞান বলতে পারবে? বিজ্ঞান তো আমাদের অনেক দিয়েছে, অনেক কিছু বলেছে। বিজ্ঞান বলুক যে মৃত্যুর পরে একটা মানুষের কি হয়, বলুক তো বিজ্ঞানকে নিয়ে আমরা খুবই চর্চা করি, বিজ্ঞানকে সবসময় মাথার উপর রাখি আমরা।
অবশ্যই বিজ্ঞান আমাদের কিছু দিয়েছে, কিন্তু বিজ্ঞান আমাদের বেশি ক্ষতি করে দিয়েছে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে। আমি কেন বারবার করে বলছি যে তোমরা হোয়াটসঅ্যাপ করবে না, ফেসবুক করবে না, কেন বলছি? একটার পর একটা টাইম সময় তোমাদের কেড়ে নিচ্ছে, তোমাদের প্রয়োজনীয় মূল্যবান সময়গুলো কেড়ে নিচ্ছে। এটা আজকে বুঝবি না, আমি তোদেরকে বললে রাগ করবি হয়তো। যেদিন তোদের সংসার ধর্ম হবেন, ছেলে মেয়ে হয়ে যাবে, তখন মনে হবে যে না, আবার ব্যাক করি আমার এই স্টুডেন্ট লাইফে, মনে হবে যে আবার ফিরে যাই মাধ্যমিকের ক্লাসটাতে, মনে হয় যে আবার ফিরে যাই উচ্চ মাধ্যমিকের সেই ব্রেঞ্চটাকে বসতে, তাহলে আমি এবার ফার্স্ট হয়ে দেখাবো। না, ব্যাক করার টাইম পাবি না। অতএব সময় আছে, এখন এই সময়টাকে কাজে লাগা। আমি বারবার করে বলছি, সময় থাকতে সময়টাকে অবশ্যই আমরা কাজে লাগাবো, কোনোভাবে টাইম আমরা ওয়েস্ট করবো না। তোমরা যদি টেক্সটটাকে ভালো করে পড়ো, এমসিকিউ এসিকিউ আটকাবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে সহকারে বলতে পারি। এমসিকিউ এসিকিউ কারো আটকাবে না। তোমরা টেক্সটটাকে 10 বার কেন 20 বার হলে দরকার হলে পড়ো। এসিকিউ অ্যান্সার গুলো তোমরা অটোমেটিক তোমাদের বেরিয়ে যাবে। আমি নোট বই ধরে ধরে বারবার করে পড়বে না, কিন্তু নোট বইটা এসিকিউ এমসিকিউ গুলা জাস্ট কোশ্চেন গুলাকে একবার দেখে নিবে টেক্সট বইটা পড়ার পরে, যে আমার এইটা কোশ্চেন আসলে আমি কি উত্তর দিব, এই কোশ্চেনটার মানেটা কি, এইটা জানার জন্য শুধু নোট বইটা ফলো করবে, বাদ বাকি আর কিছু নয়। কিন্তু তোমাকে নিজে থেকে উত্তর করার অভ্যাসটা করতে হবে, তাহলে দেখবে নোট বইয়ের সময় কম লাগছে, ইংলিশের রেজাল্টটা ভালো হচ্ছে। আর তোমরা যদি বারবার নোট বই 100 কোশ্চেনের উপর থাকবে একটা চ্যাপ্টারে, তাহলে 100 কোশ্চেন, 5টা চ্যাপ্টারে 500 কোশ্চেন, 10টা চ্যাপ্টারে 1000 কোশ্চেন, মনে থাকবে 1000 কোশ্চেন মুখস্থ করলে। তাহলে আমাদের কি করতে হবে? টেক্সট বইটা প্রত্যেকটা লাইন করতে হবে, কে কাকে বলছে, কোন কথাটা, কখন উত্তরটা কি হবে, জাস্ট এই একটা। ঠিক আছে? তাহলে ঐশ্বরিক পাওয়ার বলে কিছু আছে, দ্যাট ক্যান লেফট ওয়ান আউট ফ্রম কনফিউশন, যেটা আমাকে তুলে নিয়ে আসে কোথা থেকে, সে দ্বিধা থেকে আমাকে উঠিয়ে নিয়ে আসে। আর কি? মিজারি মানে কি? দুর্বিষহ, আমাদের জন্য খারাপ অবস্থা হয়ে আসে, তখন আমাদের গড কি করে? সেই জায়গা থেকে আমাদের তুলে নিয়ে আসে না? ঠিক আছে? যখন আমাদের মেলানকলি মানে কি? খারাপ অবস্থা, তিক্ততা মনের ভাব, তখন আমাদের ওই জায়গা থেকে কে তুলে নিয়ে আসে? একমাত্র ওই ভগবানের ওই জায়গা থেকে বের করে নিয়ে আসে। আর কখন? যখন ফেলিওর, আমরা ব্যর্থ হই, তখন আমরা বিপদে না পড়লে ভগবান আল্লাহ ঈশ্বরকে ডাকি না, তখন আমাদের মনে থাকে না, তখন আমাদের নিজের চেহারা, অহংকার, আভিজাত্য এগুলো নিয়ে চলার চেষ্টা করি। যখন এই বিপদে পড়ি, তখন কাঁদতে শুরু করি, হে ভগবান, হে আল্লাহ, তুমি কোথায় আছো? আমাকে দেখতে পাচ্ছ না? আমি এই পৃথিবীর বুকে সবথেকে হয়ে আছি। আমি আমার গাইড, এবং কি গাইড করবে ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, একটা সত্যিকার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তার কার কথা বলছে? আমি সেদিন থেকে যেই উদাহরণে দেই না কেন, আমাদের এপিজে আব্দুল কালাম বলতে চাইছে যে উপরে গড বলে কিছু আছে, এবং সেই গডকে আমরা অবশ্যই সম্মান করব এবং মনে রাখবো, মনের ভিতর। তারপরে কি বলেছে? লাস্ট ওয়ান, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভ হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বডি, বলছে কি আমাদের এই ইমোশনাল, সেই ইমোশনাল এবং বাস্তবটা যদি আমরা এক করতে পারি, আমরা এখন কথা বলছি, এটা কি আমাদের সামনে কি বাস্তব? এটা এবং ইমোশনাল, এই দুটোকে যখন আমরা এক করব, তখন আমাদের জীবনের রাস্তায় আমরা খুব সহজে হাঁটাহাঁটি করতে পারবো। কি বলে? হি ইজ অন রোড টু ফ্রিডম, আমরা স্বাধীনভাবে হাঁটতে পারবো, রোডের মধ্যে চলতে পারবো। হ্যাপিনেস, এবং আমাদের মধ্যে কি খুঁজে পাবো? আমরা শান্তি খুঁজে পাবো। অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের মধ্যে আমরা শান্তি খুঁজে পাবো, যদি ইমোশন এবং বাস্তবটা যদি আমরা এক করতে পারি। এটা আলাদা চোখ দেখলে হবে না। অনেক ছেলে মেয়ে আছে ইমোশনটাকে ধরে রাখতে পারে না। তাহলে এই পর্যন্ত আমাদের এই টেক্সটটা আমাদের